আপনি যেটা বললেন সেটা তো রবীন্দ্রনাথ আস্তে আস্তে মানে অগ্রবাদিতার দিকে এগোচ্ছিলেন, হয়তো সেরকম যে একটি জায়গাতেই পৌঁছাতেন। আমি মানে এত টির ব্যাপারটা বুঝি না, কিন্তু আমি বলছি সেটা কি বস্তুবাদ এবং ভাববাদী এই নিরিখে কি সেটা বস্তুবাদের দিকে এগোনোর সমতুল্য? সেটা আমার মনে হয় না। রবীন্দ্রনাথ বস্তুবাদের দিকে এগোচ্ছিলেন সেটা আমি মনে করতে পারি না, কিন্তু ন্যাশনালিজমের দিকে কিন্তু ছিলেনই, ন্যাশনালিজমের দিকে তিনি ঝুঁকেই ছিলেন। আসলে ওই দুটো মেরুর কথা যদি ভাবি, যে একটা দিক দুর্বল হয়ে একটা দিক সবল হচ্ছে, কিন্তু সেটা বস্তুবাদের দিকে যাচ্ছে বলে, কারণ শেষ অবধি তার মনে এটা ছিল যে মন, এমনকি মানুষের ধর্মের বা শেষ দিকে যে বিশ্ব পরিচয়ের মধ্যেও যেখানে সরাসরি বিজ্ঞান নিয়ে কথা বলছেন, সেখানেও কিন্তু মন ব্যাপারটাকে উনি আলাদা করছেন। আর যতক্ষণ না আমি মনের কোনো বস্তুবাদী ব্যাখ্যা দিতে পারছি, ততক্ষণ তো বস্তুবাদের দিকে এগোনো যাবে না। তো রবীন্দ্রনাথ একেবারেই সেদিকে ছিলেন বলে আমার মনে হয় না। এবং নন্দগোপাল সেনগুপ্ত কাছের মানুষ রবীন্দ্রনাথে ছোট ছোট দু একটা সিগনিফিক্যান্ট মন্তব্য আছে, যে শেষ দিকটা উনি যা লেখাপড়া করতেন, বই বেশিরভাগই বিজ্ঞানের বই, দর্শনের বইও কিছু ছিল। তো নন্দগোপাল বলছেন যে আমি তাকে মার্কসের কিছু লেখা তার হাতে এনে দিয়েছিলাম, যে আপনি তো দু চার পাতা উল্টে বলেছিলেন না, এ আমার জিনিস না। এখানে তো প্রথমেই ধরে নেওয়া হচ্ছে যে ম্যাটার ইজ প্রাইমারি, এ আমি মানতে পারি না। এটা একেবারে শেষ দিকের কথা। কাজে রবীন্দ্রনাথ বস্তুবাদের দিকে এগোচ্ছিলেন এটা ঠিক বলে মনে করি না। এই সংশয়টা ছিল, এটা অনেক কোথায় গিয়ে পৌঁছতো সেটা অন্য প্রশ্ন, কিন্তু বস্তুবাদের প্রতি তার কোনো ঝোঁক দেখা দিয়েছিল বলে আমার মনে হয় না। আশিসবাবু, আমরা রবীন্দ্রনাথের ফ্যাসি বিরোধী পরিচয় অনেক জায়গায় পেয়েছি। ওনার লেখা বইও আছে, ক্রাইসিস ইন সিভিলাইজেশন, এবং বহু চিঠিপত্রও পাওয়া যায়। কিন্তু আমার কাছে এইটা একটা এনিগমা বা রিডল বলতে পারেন। 1926 সালে উনি মুসোলিনির সঙ্গে দেখা করতে গেলেন ইটালিতে, এবং অনেক বন্ধু বান্ধবের নিষেধ সত্ত্বেও। এইটা যদি আপনি কিছু আলোকপাত করতে পারেন এই বিষয়ে। এটা নিয়ে ইনফ্যাক্ট একটা আলাদা সেমিনার হতে পারে, এত এত কিছু বলার আছে এটা নিয়ে। আমি সংক্ষেপে এটা বলি, এনিগমা তো বটেই, এনিগমা অতি ভয়ানক এনিগমা, যে 26 সালে তিনি তো গেলেন, এবং যেটা আমরা বুঝতে পারি যে মুসোলিনি সামহাও তাকে, প্রশান্ত মহানবীশও ছিলেন, তো যে মুসোলিনি তাকে ভার্চুয়ালি গার্ড করে নিলেন, অন্য সবার থেকে বিচ্ছিন্ন করে দিয়ে, এবং তাকে নিজের রাজনৈতিক কাজে লাগালেন। রবীন্দ্রনাথ সেটা বুঝতে পারেননি। আমার এটা স্থির ধারণা যে ইউরোপীয় রাজনীতির, আধুনিক ইউরোপীয় রাজনীতির যে কূট চক্র, এটা তিনি বুঝতেন না। বুঝলে ওইভাবে ফাঁদে পা দিতেন না। তার প্রমাণ হচ্ছে যখন তিনি ইটালি থেকে বেরিয়ে রোমানোলার কাছে যাচ্ছেন, রোমানোলা তো স্তম্ভিত। তিনি রোমানোলা বলছেন যে আমি তাকে বারবার বোঝাবার চেষ্টা করছি যে আপনাকে নিয়ে যে খেলাটা চলছে, আপনি তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিন, আপনি বুঝুন নোংরামিটা কোথায়। তিনি বলছেন যে উনি অত্যন্ত বিরক্ত হচ্ছেন তাতে, যে কেন আপনি আমাকে, আমি যে এই যে প্র্যাকটিক্যালি একটা সুখ স্বপ্নে রয়েছি, কেন ভেঙে দিচ্ছেন। পরে অবশ্য সে স্বপ্ন ভাঙলো, তিনি স্টেটমেন্ট দিলেন, ম্যানচেস্টার গার্ডিয়ানে সেটা বেরোলো। কিন্তু এখানে এনিগমাটা শেষ হচ্ছে না। এটা আমি ধরে নিতে পারি যে তার একটা কৃতজ্ঞতা ছিল এই কারণে, ওই যে প্রফেসর তুচ্ছি তিনি শান্তিনিকেতনে এসেছিলেন, তিনি তো আসলে মুসোলিনির লোক ছিলেন, এবং মুসোলিনি যে বিপুল পরিমাণ বই মানে ইটালিয়ান সংস্কৃতি সম্বন্ধে যেটা দিয়েছিল, আজও শান্তিনিকেতনে আছে, এবং রবীন্দ্রনাথ তার জন্য অসম্ভব কৃতজ্ঞ ছিলেন, যে বিপুল সম্ভার, যে ভারত, যে বিশ্বের জ্ঞান চর্চার যে কেন্দ্র আমি গড়ে তুলেছি, এটা সেখানে একটা অমূল্য অবদান এই লাইব্রেরিটা। সেই একটা কৃতজ্ঞতার বোধ থেকে উনি ওখানে গেলেন। এটার চেয়ে বড় এনিগমা হচ্ছে যখন আমরা ধরে নিচ্ছি তার মোহভঙ্গ হলো,
তিনি ম্যানচেস্টার গার্ডিয়ানে স্টেটমেন্ট দিলেন, তিনি সিএফ অ্যান্ড্রুজকে লিখছেন, তিনি এটা নিয়ে প্রকাশ্যে বলছেন যে হ্যাঁ এরা মানুষ খেত। তারপর তিনি রাশিয়া যাচ্ছেন 1930 সালে। 1930 সালে রাশিয়া থেকে ফেরার পর সেইখানে সেই চিঠি আজকে ইন্টারনেটের দৌলতে যে কেউ দেখতে পারেন যে তিনি আবার মুসোলিনিকে চিঠি লেখেন, যে আমাদের মধ্যে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠিপত্রের মধ্যে আছে যে মুসোলিনির সঙ্গে এই যে ভুল বোঝাবুঝি, এটা তো চিরকাল টিকিয়ে রাখার কোনো মানে হয় না, আবার তার সঙ্গে যোগাযোগ। এবং তিনি মানে রবীন্দ্রনাথের পক্ষে অবিশ্বাস্য রকমের একটা কেঠো গদ্যে, মানে বোঝা যায় অন্তর থেকে সায় পাচ্ছেন না, তবু লিখছেন মুসোলিনিকে যে আমি আপনার কাছে কৃতজ্ঞ, যখন ইটালিতে গিয়েছিলাম যেভাবে আমার খাতির যত্ন করেছিলেন এবং যে বই আপনি দিয়েছিলেন আমি সারা জীবন আমরা মনে রাখবো। এইটা সবচেয়ে বড় এনিগমা, যে এই যে 1930 সালে একবার মানুষের ভুল ভাঙলো, দ্বিতীয়বার তিনি এটা করলেন কি করে? এই এনিগমার কোনো উত্তর কেউ, এই নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, অনেক বই লেখা হয়েছে, কিন্তু কেউ স্পষ্ট উত্তর দিতে পেরেছেন বলে আমি অন্তত জানি না। একটা খুব খুব গোদা একটা প্রয়োজনের জায়গা আছে, বিশ্বভারতীর জন্য টাকার দরকার, মানে উনি যে কোনো এক্সটেন্ট অব্দি যেতে রাজি ছিলেন যে বিশ্বভারতীর জন্য কেউ একটা বড় অঙ্কের টাকা দেবে জানলে। আমাদের দেশেও হয়েছে, গান্ধীজি যে জন্য বলেছিলেন যে আপনি এই বুড়ো বয়সে নাচ গানের দল নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, বিশ্বভারতীর জন্য টাকা রোজগার করবেন বলে বল্লভভাই প্যাটেলকে বলেছিলেন। এবং বল্লভভাই প্যাটেল বোধহয় সারাভাই বা এরকম বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে 50,000 টাকা চেক এনে ওর হাতে দিয়ে বলেছিলেন দোহাই আপনার, আপনি জেনে যান। এটা আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার। তো কাজে বিশ্বভারতীর টাকা ওর কাছে একটা কিন্তু একটা মানে ওভার রাইডিং কনসিডারেশন ছিল। তার জন্য উনি মুসোলিনির কাছে, যেটা পড়লে আজকে বেশ লজ্জাই লাগে, খারাপ লাগে যে রবীন্দ্রনাথের মতো মানুষ এরকম চিঠি লিখেছিলেন কি করে, কিন্তু লিখেছিলেন, এটা তো বাস্তব ঘটনা। এবং অনেক দিন অবধি আমাদের ধারণা ছিল সেই চিঠি লেখাই হয়েছিল, পাঠানো হয়নি। এখন কিন্তু এটাও প্রমাণিত, কারণ ওখানকার আর্কাইভসে পাওয়া গেছে যে সেই চিঠি সত্যিই পাঠানো হয়েছিল। কাজে এই এনিগমার উত্তর আমি দিতে তো পারবোই না, বরং এনিগমাটাকে আরো গভীরতর করে দিলাম আমি, এটুকু বলতে পারি। কারো কোনো প্রশ্ন?